স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি জেনিসিয়া বর্ণা। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না। পণ করে এই লক্ষ্যে আমি পৌঁছবই, না হওয়া পর্যন্ত আমরা জিরান দেব না। এটা নতুন বাংলাদেশ হবে। পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ, সেটা কঠিন কাজ, কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায়, সেটাও পার হওয়া যায়। নাফি, আন্দোলনকারীদের লক্ষ্য ছিল নতুন একটি বাংলাদেশ, তার পচন নয়, সুস্থ সবল একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে ঘুরে দাঁড়ানোর কথা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্ণা, এছাড়া তৈরি পোশাক খাতকে বিশ্বের 1 নম্বরে নিয়ে যাওয়ার প্রত্যয় সান্ধ্যবাজারে এ নিয়ে জানাবো বিস্তারিত। 2008-এর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার অধীনে দ্বিতীয়বার এই সংসদে ফেরে আওয়ামী লীগ। কিন্তু ক্ষমতা গ্রহণের পরপরই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে আওয়ামী লীগ, যেটি পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। অভ্যুত্থানের পরবর্তীতে অবস্থাতে নতুন করে সংবিধান লেখার দরকার, কারণ স্পিরিটটা হলো তাই যে সংস্কার করতে হলে রাষ্ট্রের যে মূল সুপ্রিম ল, সেই আইনটাকে রিফর্ম করা জরুরি। এত অ্যামেন্ডমেন্টের আর দরকার নাই, রিটেন করলে, পুনর্লিখন করলে এটা ইজিয়ার হবে। যে বাংলাদেশের এখন যে বিরাজমান সংবিধান আছে, সেখানে দেখা যাচ্ছে যে এর মধ্য দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার পথ খুব সহজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো না কোনো ভাবে সংযুক্ত করতে হবে, কারণ রাজনীতি তো রাজনৈতিক দলগুলোই করবে। রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণের সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন, এ নিয়ে চলছে নানা বিতর্ক। বর্ণা, স্বৈরাচার ঠেকাতে সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনার পরামর্শ কোনো বিশেষজ্ঞদের, আবার তবে অনির্বাচিত সরকারের পক্ষে এই প্রক্রিয়া করা সম্ভব কিনা, এ নিয়ে সান্ধ্যবাজারে জানাবো বিস্তারিত। গণঅভ্যুত্থানের পর থেকেই কিছু দুষ্কৃতিকারী শিল্প কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অন্তর্বর্তী সরকারের কাছে অভিযোগ জানালেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় ব্যবসা সংলাপ অনুষ্ঠানে শিল্পাঞ্চলের নিরাপত্তায় যৌথ বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানান ব্যবসায়ীরা। জবাবে ব্যবসায়ীদের আশ্বস্ত করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, শ্রমিক মালিক একসঙ্গে যৌথভাবে কাজ করবে, এটি অন্তর্বর্তী সরকারের বড় লক্ষ্য। আরো জানাচ্ছেন বেলায়েত হোসাইন। আমাদের ব্যবসায়ী সমাজ দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় প্রথমবারের মতো ব্যবসায়ী নেতাদের সঙ্গে সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে জাতীয় ব্যবসা সংলাপ শীর্ষক এই অনুষ্ঠানে যোগ দেয় এফবিসিসিআই ও ঢাকা চেম্বার অব কমার্স সহ 15টি ব্যবসায়ী সংগঠন। দীর্ঘ এই সংলাপে দেশের সার্বিক পরিস্থিতির পাশাপাশি উঠে আসে বর্তমান অর্থনৈতিক চিত্র। 2024 তারিখে সভাপতির বক্তব্যে আইসিসির নির্বাহী পরিচালক মীর নাসির বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা চালাচ্ছে কিছু দুষ্কৃতিকারী, যার বড় প্রভাব পড়ছে শিল্প কারখানার উপর। এজন্য যৌথ বাহিনীর তৎপরতা আরও জোরালো করার দাবি জানিয়েছেন তিনি। বহিরাগতের দ্বারা উস্কানিতে শিল্পাঞ্চলে অস্থিরতা প্রতিনিয়ত তৈরি হচ্ছে, এমনকি শ্রমিক সংগঠনগুলো এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট নয় বলে তারা জানাচ্ছে। এ সকল দুষ্কৃতকারীরা ব্যবসায়িক স্থাপনা, শিল্প কলকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ চালাচ্ছে। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। অভ্যুত্থান পরবর্তী আর্থিক খাতের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়ে এই ব্যবসায়ী নেতা বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের অর্জনকে ফলপ্রসূ ও অর্থবহ করতে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাবে ব্যবসায়ী সমাজ। শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অধিকতর উপস্থিত সার্বক্ষণিকভাবে নিশ্চিত করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। তৈরি পোশাক, ঔষধ, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতন শিল্প, চামড়া, পাদুকা শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, পাটজাত দ্রব্য, লাইট ইঞ্জিনিয়ারিং, আইসিটি খাত সহ অন্যান্য অপ্রাতিষ্ঠানিক খাতে প্রায় 7 কোটি জনবলের কর্মসংস্থান রয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা বলেন, কিছু ব্যবসায়ী শিল্প মালিক বিগত সরকারের আনুকূল্যের থেকে রাতারাতি অনেক টাকার মালিক হয়ে গেছেন, তারা দেশের সুনাম নষ্ট করেছেন। শিল্পাঞ্চলগুলো তো অনেকটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমরা আশা করি যে সবাই মিলে সমবেত চেষ্টায় আমরা
এই সাময়িক অবস্থা থেকে এই অসুবিধাগুলো কাটিয়ে উঠতে পারবো। 15-16 বছরে যে পুঞ্জীভূত যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে এটা সারাতে সময় লাগবে, তবে আমরা আজীবন ইসে করবে না। কথা ইন দ্য লং রান উই আর অল ডেড, আমরা দীর্ঘ সময় ইসে করবো না। ডেফিনেটলি আমাদের স্বল্প সময়ের মধ্যে আমরা বেসিক কতগুলো জিনিস আমরা করব। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন 2024 সালের গণ অভ্যুত্থান সাধারণ কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। আন্দোলনকারীদের লক্ষ্যই ছিল একটি নতুন বাংলাদেশ। তাই আর পচন নয়, সুস্থ ও সবল জাতি হিসেবে দাঁড়ানোর প্রত্যাশার কথা জানান তিনি। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা হলো জীবন পণ করে এই লক্ষ্যে আমি পৌঁছবই না হওয়া পর্যন্ত আমরা জিরান দেব না। এবং তাদের লক্ষ্য ছিল কি, নতুন বাংলাদেশ হবে। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের বড় লক্ষ্য শ্রমিক মালিক একটা টিম হিসেবে কাজ করবে। স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। সরকার এবং সরকারের বাইরে যারা সবাই একজোট, এক টিম। এটা একটা কম্প্যাক্ট টিম। এ সময় সামাজিক ব্যবসায় আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ইউরোপ আমেরিকা জুড়ে ব্যবসার নতুন নতুন দরজা খোলার উদ্যোগ নিয়েছে সরকার। আপনাদেরকে খালি উৎসাহিত করবো, সামাজিক ব্যবসা করেন, যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। কি জন্য করবেন? আপনার গ্রাম, আপনার থানা, আপনার উপজেলা, সেখানে মানুষের খাবার পানির যদি অভাব থাকে, আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষে পায়, বিশুদ্ধ পানি পায়, চিকিৎসার সুযোগ পায়। সরকারের উপরে কেন ভরসা করে বসে থাকেন? অন্তর্বর্তী সরকারের মেয়াদে তৈরি পোশাক খাতকে বিশ্বের 1 নম্বরে নিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সংস্কার শুধু আমাদের করলে হবে না। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তারা কথা বলেন। তারা আরও বলেন, শ্রমিক অসন্তোষের বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, সমস্যা সমাধানের জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জলবায়ু ফান্ডের জন্য রাখা 873 কোটি টাকা দিতে পারছে না একটি ব্যাংক। এছাড়া 2038 সালের আগে এই টাকা পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে ব্যাংকটি। ব্যাপক লুটপাটের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কোনো শ্রমিক কারখানায় হামলা করেনি। হামলাকারীদের মধ্যে ছাত্রলীগের একজনকে চিহ্নিত করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংককে বলা হবে, বাংলাদেশ ব্যাংক তারপরে যে সমস্ত মন্ত্রণালয়ে বা সরকারি সংস্থায় এই ধরনের অসুবিধা হচ্ছে তাদের সাথে একসাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করে দিবে। ইতিমধ্যেই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের প্রাইভেট ব্যাংকে যেগুলো আছে 114 কোটি টাকার একটা ফিগার আমি পেয়েছি, এবং 2টা ফান্ড মিলিয়ে এটা আরও অধিক হবে, এবং সেটা কত এবং কোথায় কী অবস্থায় আছে সেটা জেনে, এবং তার প্রাপ্যতার নিশ্চয়তা কতটুকু আছে সেটা জেনে, এবং একই সাথে এটা এই বিষয়ে একটা জেনারেল ডিসিশনের প্রত্যেকটা মন্ত্রণালয়ে দেখা যাবে কোনো না কোনো ব্যাংকে এফডিআর আছে। এবং আপনারা জানেন, গভর্নর সাহেবও বলেছেন যে কিছু ব্যাংক আসলে দেউলিয়াতের দিকে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই পাবলিক মানিটাকে কিভাবে রিস্টোর করা যায়, জনগণের জন্য, জনগণের সেবায় আবার কাজে লাগানো যায়, সেজন্য একটা জেনারেল ডিসিশনেই আমাদেরকে আসতে হবে। ব্যাংক খাতের সংস্কার ও পুনর্গঠনে কেন্দ্রীয় ব্যাংকে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবি। দুপুরে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে বিএবির চেয়ারম্যান জানান, অর্থ পাচারকারীদের আর কোনো প্রশ্রয় দেয়া যাবে না, তারা যেন ফিরতে না পারে সে ব্যবস্থাও নেওয়া হবে। এদিকে আজ কাজে যোগ দিয়ে বিসিসিআইয়ের নতুন প্রশাসক বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের পাশাপাশি সংগঠনের সংস্কারও করবেন তিনি। বিস্তারিত তারুণীয়নের প্রতিবেদনে। আওয়ামী সরকারের গত 15 বছরে ব্যাংক খাত থেকে আত্মসাৎ হয়েছে 92,000 কোটি টাকার বেশি, আর খেলাপি ঋণ ছাড়িয়েছে 2.25 লাখ কোটি টাকা, আর ব্যাংকের অনাদায় অর্থের পরিমাণ 6 লাখ কোটি টাকার বেশি।
এছাড়া রয়েছে একের পর এক অর্থ কেলেঙ্কারির ঘটনা, ফলে এখন গ্রাহকের টাকা দিতে হিমশিম খাচ্ছে বেশিরভাগ ব্যাংক। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দখলমুক্ত হতে শুরু করে ব্যাংকিং খাত। একে একে এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার এবং আওয়ামী সরকারের দখলে থাকা ব্যাংকগুলোকে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। সেই সাথে তারল্য সংকট কাটিয়ে পুরানো মালিকদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন নয়া গভর্নর। সংগঠনের নামেও অর্থ আত্মসাৎ করেছে অনেকে। এর মধ্যে শীর্ষে আছে এক্সিম ব্যাংকের এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। অভিযোগ রয়েছে গত 15 বছরে বিভিন্ন ধরনের আয়োজনের নামে ব্যাংকগুলো থেকে প্রায় 10,000 কোটি টাকা নিয়েছেন তিনি। শেখ হাসিনা সরকার পতনের দুদিন আগে দেশ থেকে পালিয়ে যান নজরুল ইসলাম। পরে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারকে সংগঠনটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করে সদস্যরা। নতুন এই চেয়ারম্যান জানান, ব্যাংক খাতের সংস্কার ও পুনর্গঠনে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাজে সব ধরনের সহযোগিতা করবে। সেই সাথে ব্যাংক খাতের যথাযথ সংস্কারে গভর্নর আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। বিএবির চেয়ারম্যান জানান, যারা অর্থনীতি ও ব্যাংক খাতের ক্ষতি করেছে, অর্থ পাচার করেছে, তাদের আর প্রশ্রয় দেওয়া যাবে না। তারা যেন আর ফিরে আসতে না পারে সে ধরনের ব্যবস্থাও নিতে হবে। সরকার চেঞ্জে তো অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের কাজে। এখন ওই সমস্ত যদি আমরা প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। কাজেই সেদিকে লক্ষ্য করা দরকার সবের, যারা রেগুলেটর আছে বা যারা ল এনফোর্সমেন্ট তারা দেখবে এগুলো আর কি। এবং এই সমস্ত যেন আবার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেটা খালি ব্যাংক করবেন না, আপনারাও করবেন। মিডিয়ার সাপোর্ট বিরাট দরকার, কিন্তু বুঝছেন, মিডিয়া ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। ব্যাংক খাত সংস্কারের টাস্ক ফোর্সকে ব্যাংকগুলোর সাথে আলোচনা করে কাজ করার পরামর্শ দেন তিনি। কিন্তু আমাদের একটা চেঞ্জ এসব হয়ে গেল, এই বাংলাদেশ বিরাট একটা চেঞ্জ দাবি ধরেন, তো সেখানে ডেফিনেটলি এই সব সেক্টরে এফেক্টেড, মোরালেস সবাই এফেক্টেড। কাজেই ওনাকে বললাম যে আমরা আপনার সাথে মানে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আমরা যে সমস্ত ডাইরেক্টলি যখন অ্যাডভাইস আছে এবং আমরা ব্যাংকের সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি, অ্যাসুরেন্স করতেছি যে ইনশাল্লাহ আমরা যেভাবে বলেন, যে সুন্দরভাবে বলেন সেটা আমরাই করবো, ওইভাবে কাজ করবো। এদিকে আওয়ামী সরকারের পতনের পর থেকে গা ঢাকা দেয় দেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম ও অন্যান্য নেতৃবৃন্দরা। এরপর তাদের অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানায় অন্যান্য সদস্যরা। এজন্য 4 মাসের জন্য নতুন প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এফবিসিসিআইয়ে যোগদান করেন প্রশাসক হাফিজুর রহমান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সদস্যবৃন্দদের একাংশ। পরে সবার সাথে মতবিনিময় করেন প্রশাসক জানান, নির্ধারিত সময়ের মধ্যে শুধু নির্বাচন নয়, সেই সাথে কিছু সংস্কার করবেন তিনি। আমি সকলের কাছে সহযোগিতা চাব যে সামনে এই যদি সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই বিসিসিআই একটা সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন, শীর্ষ সংগঠনটির কার্যভার তুলে দিতে পারি, সেটাই আমাদের টার্গেট। গত 1.5 যুগের বেশি সময় ধরে যে দখলদারিত্ব আর লুটপাট চলেছে তা বড় ক্ষতি করেছে দেশের অর্থনীতিকে। এর মধ্যে ব্যাংক, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বিশ্লেষকরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। মজুরি বৃদ্ধি, ওভারটাইম ও বোনাসের টাকা দ্রুত পরিশোধ সহ নানা দাবিতে উত্তেজনায় সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে। বিজিএমইএর নির্দেশনার পরেও শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ রয়েছে বিভিন্ন পোশাক কারখানা। আজও সাভার, আশুলিয়া ও গাজীপুরে অন্তত 2.5 শতাধিক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। গাজীপুর শিল্প এলাকা পরিদর্শনে গিয়ে শ্রম সচিব জানান, 5 আগস্টের পর অনেক শিল্প মালিক দেশ থেকে পালিয়ে যাওয়ায় বেতন পরিশোধ হচ্ছে না। এই সুযোগে একটি মহলের ইন্ধনে শ্রমিক অসন্তোষ হচ্ছে। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। বৃহস্পতিবার সকালে স্বাভাবিক সময়ের মতো কাজে যোগ দেন সাভার, আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানার শ্রমিক। তবে কারখানায় প্রবেশের পর শ্রমিকরা কর্মবিরতির ঘোষণা দিয়ে বেরিয়ে গেলে 133টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া শ্রমিক অসন্তোষের কারণে আগে থেকেই বন্ধ ছিল 86টি পোশাক কারখানা। তবে এদিন কোথাও কোনো হামলা, ভাঙচুর বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে শিল্প পুলিশ। এছাড়া শিল্পাঞ্চলের সকল কারখানার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দিনরাত্রি এখানে কাজ করে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। এদিকে নানা শঙ্কার মাঝে শিল্পনগরী গাজীপুরের পোশাক কারখানায় যোগ দেন শ্রমিকরা।
শিল্প এলাকায় জোরদার করা হয়েছে সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল। তবে শ্রমিক অসন্তোষের কারণে আগের ৮টির পাশাপাশি জেলায় ২০ থেকে ২৫টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এমন অবস্থায় টঙ্গীতে কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান। কোনো ভালো শ্রমিক যারা সত্যিকার অর্থে আমরা শ্রমিক নাম দেই, তারা কেউ তার ওই ফ্যাক্টরিটাকে আপনার কোনো রকম সুতার পর্যন্ত ছুঁবে না, সেটা যাতে ধ্বংস হয় এটা নেবে না। এর আগে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক শিল্প মালিক দেশ থেকে পালিয়ে যাওয়ায় বেতন পরিশোধ হচ্ছে না। এই সুযোগে আন্তর্জাতিক মহলের ইন্ধনে শ্রমিক অসন্তোষ হচ্ছে। এছাড়া স্থানীয়ভাবে ঝুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। এখানে অনেক লোকজন ইন্ধন দিচ্ছে এবং সেখানে অনেক লোক ঢুকে গেছে এবং এখানে আপনার মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে, এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে। জানেন আপনারা, ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ডেভেলপ কান্ট্রির যে মার্কেট, যেটা আমাদের মূল ডেস্টিনেশন, সেই মার্কেটগুলোর সাথে বিদেশি অনেকেই আমাদের কম্পিটিটর এবং তারা সবসময় প্রচার করে, তারা সবসময় দেখায় যে বাংলাদেশে শ্রমিক আনরেস্ট হচ্ছে এবং এই শ্রমিক আনরেস্টের ফলে এখানে কর্ম পরিবেশ নাই। টোটাল দেশের কিন্তু ইকোনমি কলাপস করছে। আর লাভ কারা হচ্ছে? লাভ হচ্ছে যে আমাদের কম্পিটিটর যে দেশগুলো আছে। গেল ৩১ আগস্ট থেকে মজুরি বৃদ্ধি, ওভারটাইম ও বোনাসের টাকা দ্রুত পরিশোধের পাশাপাশি কর্মী ছাঁটাই বন্ধ ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ সহ নানা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে সাভার, আশুলিয়া ও গাজীপুরের পোশাক কারখানা শ্রমিকদের একাংশ। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার শ্রমিকদের দাবি দেওয়া পর্যালোচনা করতে কাজ শুরু করেছে। ফেরদৌস আবির, এখন। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংবিধান সংস্কারের জন্য ডক্টর শাহাদীর মালিককে প্রধান করে একটি কমিশনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, গণবিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য স্বৈরাচার আমলে ব্যাপক কাটাছেঁড়ার শিকার সংবিধানের পুনর্লিখন প্রয়োজন। সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন আনা না গেলে ভবিষ্যতেও স্বৈরাচারী শাসন ফিরে আসার শঙ্কাও করছেন তারা। কিন্তু অনির্বাচিত একটি সরকারের পক্ষে এই সংস্কার করা কতটা সম্ভব, সে উত্তর খুঁজেছেন আজহার লিমন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আমাদের সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হওয়ার সুনির্দিষ্ট সময় আছে, ঠিক সেই সময় নির্বাচন হবে। আমার আত্মবিশ্বাস, সংখ্যাগরিষ্ঠতার জোরে সংবিধান সংশোধন আর সেই সংবিধানের দোহাই দিয়ে তিনটি একতরফা নির্বাচন, সংবিধান আর নির্বাচন ব্যবস্থার এই যে পরিবর্তন, সেটাও আওয়ামী লীগকে স্বৈরশাসক হওয়ার পথ তৈরি করে দিয়েছে বলেই মনে করা হয়। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে 2008-এর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেখ হাসিনার অধীনে দ্বিতীয়বার এই সংসদে ফেরে আওয়ামী লীগ। ওই নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল এবং যে সরকার ব্যবস্থা কিংবা নির্বাচন ব্যবস্থার জন্য দলটি আন্দোলনও করেছিল। কিন্তু ক্ষমতা গ্রহণের পরপরই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে আওয়ামী লীগ, যেটি পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। 2011 সালে সর্বোচ্চ আদালত বাতিল করে দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী। কিন্তু পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই সংবিধান সংশোধন করে ফেলে আওয়ামী লীগ। সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জেরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানে ফিরিয়ে আনে দলীয় সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি। ছাত্র জনতার বিপ্লবে যখন কর্তৃত্ববাদী সে শাসন আমলের পতন ঘটেছে, তখন রাষ্ট্র সংস্কারের আলোচনার সঙ্গে দাবি উঠেছে সেই সংবিধান পুনর্লিখনের। কিন্তু প্রশ্ন হলো, যেখানে সংশোধনের সুযোগ আছে সেখানে পুনর্লিখন কেন? পুনর্লিখনের প্রশ্নটা এসছে তিনটি কারণে। প্রথম যেটা, সেটা হচ্ছে এই যে বাংলাদেশের এখন যে বিরাজমান সংবিধান আছে, এমনকি 17টা সংশোধনীর পরে, সেখানে দেখা যাচ্ছে যে এর মধ্য দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার পথ খুব সহজ। শুধু সহজই নয়, আসলে এই সংবিধান স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার পথই খুলে দেয়। এটা হচ্ছে এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে যে সংবিধান এখন যেভাবে আছে সেখানে তার 1/3 হাত দেওয়ার জায়গা নেই। অ্যামেন্ডমেন্টের থেকে রিরাইটই ভালো। হ্যাঁ, কারণ তাহলে অ্যামেন্ডমেন্ট করলে তো এদের স্পিরিটটা পারসিউড হচ্ছে না, এই বিপ্লবের স্পিরিটটা পারসিউড হচ্ছে না। কারণ আপনারা এখন দেখতে পারেন যে এরা অনেকেই বলছে না, এমন ফর্ম না যে ফর্মের আওয়ামী লীগ আছে।
বস্তুত প্রায় ১৭ বছরের একনায়ক শাসনামলে সব মিলিয়ে সংবিধানের 4টি সংশোধনী আনে আওয়ামী লীগ এবং এর মাধ্যমে ব্যাপক পরিবর্তন আনা হয় সংবিধানের মৌলিক কাঠামো ও সাধারণ কাঠামোতে। রাষ্ট্রবিজ্ঞানীরা পুনর্লিখনের ব্যাপারে যে জোর দিচ্ছেন তার অন্যতম কারণ গণবিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে ধরনের পরিবর্তন দরকার সংবিধানে তার সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে নানা ধরনের কাটাছেঁড়ার মাধ্যমে। যেমন সংবিধানের প্রথম ভাগের ৭ খ অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য পন্থায় সংশোধনের অযোগ্য হবে এবং ৭ কতে বলা হয়েছে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা এর কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করলে কিংবা সেটি করার উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করলে তার এই কাজ রাষ্ট্রদ্রোহিতা হবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবেন। একটা সংবিধান পরিবর্তনের ধারা যদি না থাকে, কারণ আমরা তো জানি যে এভরিথিং ইজ এভার চেঞ্জিং। যে সংস্কার করতে হলে রাষ্ট্রের যে মূল সুপ্রিম ল, যেটা মূল আইন, সর্বোচ্চ আইন বাংলাদেশের কনস্টিটিউশন, সেই আইনটাকে রিফর্ম করা জরুরি। আর যেহেতু অনেকগুলো কনস্টিটিউশন এসেছে, অনেক বিষয়ে অ্যাকোমোডেট করতে হবে, এত অ্যামেন্ডমেন্টের আর দরকার নাই। রিটেন করলে, পুনর্লিখন করলে এটা ইজিয়ার হবে। কিন্তু সংবিধানের সংযোজন কিংবা বিয়োজনের অধিকার তো আইনসভা বা সংসদ দ্বারা সীমাবদ্ধ। এমন অবস্থায় পুনর্লিখন কিভাবে সম্ভব? এই যে রক্ত, এটা কিন্তু কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির রক্ত না, এটা কোনো পলিটিক্যাল ব্যানারের রক্ত না, তাহলে এটা আপামর জনতার রক্ত। ইনডিসক্রিমিনেটলি সবাই রাস্তায় নেমে এসেছে, অতএব এটাকে বিপ্লব হিসেবে আখ্যা দেওয়া যায়। অর্থাৎ একটা অভ্যুত্থানের পরবর্তীতে অবস্থাতে নতুন করে সংবিধান লেখার দরকার, কারণ স্পিরিটটা হলো তাই। এই গভর্নমেন্ট সেটা আইন নৈতিকতার দিক থেকে তাদের এই স্যাংশন আছে, ম্যান্ডেট আছে যে তারা একটা কনস্টিটিউশন পুনর্লিখন করতে পারে। মোটা দাগে বিশ্লেষকরা যে 3টি পদ্ধতির কথা বলেছেন তাতে 1972 সালের সংবিধান লেখার জন্য গঠিত গণপরিষদের আলোকে আরেকটি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সব রাজনৈতিক দল ও পক্ষগুলোকে ডেকে কনস্টিটিউশন কনভেনশন কিংবা আলোচনার ভিত্তিতে পুনর্লিখনের ব্যাপারটি সামনে আনছেন। এক্ষেত্রে গণভোট নেওয়া হবে কিনা এ নিয়ে মত পার্থক্য আছে বিশেষজ্ঞদের মধ্যে। যে 3টা পদ বলছি, প্রত্যেকটার ক্ষেত্রে প্রধান বিষয় হচ্ছে গণভোট করতে হবে। প্রত্যেকটা মানুষ যেন বলতে পারেন তারা এটা পছন্দ করছেন অথবা করছেন না। এই আলোচনাটা সবাইকে করতে হবে, সবাই করে সে তারই একটা প্রতিফলন আমরা হয়তো দেখতে পাবো। পলিটিক্যাল পার্টিসগুলোর এখানে আসলে ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ, মানে এই ধরনের একটা বড় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে? অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো না কোনোভাবে সংযুক্ত করতে হবে, কারণ রাজনীতি তো রাজনৈতিক দলগুলোই করবে। অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার, দেশ শেষ পর্যন্ত শাসন করবে রাজনৈতিক দলগুলো। এসব বিশ্লেষকদের কথা এটা স্পষ্ট, গণবিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা বিরাজমান সংবিধানের একটা উল্লেখযোগ্য পরিবর্তন চাইছেন। কিন্তু বাস্তবতা হলো শপথ নেওয়া থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার আগের সংবিধান অনুসরণ করে চলেছে। যদিও এরই মধ্যে আগের সংবিধানের কয়েকটি আইন রহিত করে কয়েকটি অধ্যাদেশ জারি করেছেন বর্তমান রাষ্ট্রপতি, যেগুলো আইন আকারে বৈধতা না দিলে আবার ফিরে আসার সুযোগ রয়েছে। প্রশ্ন ছিল, যদি শেষমেশ সংবিধানের যে আমূল পরিবর্তনের কথা বলা হচ্ছে সেটা যদি না হয় তাহলে কি হবে? সংবিধানটার পুনর্লিখন না হয়, স্থায়ী ব্যবস্থা না করা যায় যে প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠিত হবে না, প্রতিষ্ঠান জবাবদিহিতার ব্যবস্থাটা নিশ্চিত করা হবে, যে সমস্ত স্ট্যাটিউটরি বডি আছে সেগুলো স্বাধীনভাবে কাজ করতে পারবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে, তার নিশ্চয়তা বিধান যদি না করতে পারেন তাহলে বাংলাদেশ বৃত্তের মতো আরো ভয়াবহ এক স্বৈরাচারের কবলে পড়বে। আমি মোহাম্মদ ইউনুস। এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবিধান পুনর্লিখনের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো রূপরেখা প্রকাশ করা হয়নি। তাই পুনর্লিখন না সংশোধন, গণপরিষদ না গণভোট, নাকি কোনোটাই নয়, এসব ব্যাপারগুলো নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বা ঘোষণার জন্য। আজহার লিমন, এখন, ঢাকা।
সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ এবং সবকিছুই আইন মেনে হচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে তিনি বলেন, এখন প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করা ও রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো সহ সংবিধান সংশোধন জরুরি। তিনি আরও বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট শাসন ব্যবস্থা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রস্তাব সময় উপযোগী। বিচারপতির ক্ষমতা বৃদ্ধি করার সহ বিচারকদের স্বাধীনভাবে কাজ করার জন্য বিচার বিভাগের সংস্কারও জরুরি বলে মনে করেন তিনি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ ক্ষমতার ভারসাম্য নষ্ট করছে। এই অনুচ্ছেদের সংশোধনী জরুরি বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। শাসন, আইন ও বিচার বিভাগের ভারসাম্য আনার জন্যই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও অরিজিনাল সংবিধান থেকে এসেছে, ফ্লোর ক্রসিং করা যাবে না, পার্লামেন্ট মেম্বার ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড অ্যাপ্লাই করতে পারবে না। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এই ৭০ অনুচ্ছেদের কারণে। এগুলো সংবিধান সংস্কার কমিটি যারা আছেন ওনারা দেখবেন। পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন এবং ২বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, তাহলে ক্ষমতার একটা ভারসাম্যের জায়গায় আসতে পারে, মনোপলি না হয়। একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বা নৈরাজ্যবাদী সরকার প্রতিষ্ঠার যে ধারা, সেই ধারাটা যাতে ব্যাহত হয়, সেটা একটা ভালো উদ্যোগ হিসেবে দেখছি। শান্তবাজারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন পাকিস্তান সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। এ সময় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে ডক্টর ইউনূস বলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পরে জাতির পক্ষ থেকে ক্রিকেটারদের স্বাগত জানাতে এবং তাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় ছিলাম। পাকিস্তানের দলের সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। আগস্ট-সেপ্টেম্বরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টেস্ট খেলতে পাকিস্তান সফর করে বাংলাদেশ। সফরে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টেস্ট সিরিজ জয়ের গৌরব অর্জন করে লাল সবুজের প্রতিনিধিরা। সিরিজ জয়ের পরে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইগাররা দেশে ফেরার পরে আজ সাক্ষাৎ হলো প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ, বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন। আরও ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 14 সেপ্টেম্বর শহীদদের স্মরণ সভা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন, শহীদদের তালিকা সম্পূর্ণ হলে স্মরণ সভা হবে। এখন পর্যন্ত 728 জন শহীদদের তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে এবং আমরা আসলে যেই ধরনের প্রস্তাবনা দিচ্ছি বা 100 দিনের কর্মসূচি, সেটা আসলে সবগুলো মন্ত্রণালয়ে বলে দেওয়া হয়েছে যাতে এই 100 দিনের মধ্যেই এই কাজগুলো যাতে বাস্তবায়ন করা হয়। তো আশা করি যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে বলে আমরা আশা করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে, ওই তালিকাটা যেহেতু অনগোয়িং, সেজন্য 14 তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না। সরকারি দপ্তরে দালালি আর টাকা দিয়ে কাজ করার জন্য ছাত্র জনতাই অভ্যুত্থান করেনি। বিকেলে টাঙ্গাইলে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষক, চাটুকার, তেলবাজ, তোষামতকারী যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, তারা যদি এখনো নিজেদের সূত্রে না নেয়, তাহলে তাদের ওই নেত্রী হাসিনার মতোই তাদেরকে দেশ ত্যাগ করতে হবে। এক ফ্যাসিস্টকে আমরা দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। এদিকে
আজকে বিকেলে কক্সবাজারের ছাত্র নাগরিক মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। তাই রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যদি স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা শহীদদের রক্তের যে কর্তব্যবোধ, এই কর্তব্যবোধটি ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের স্বার্থে আমরা বিভক্ত হয়ে যাই এবং চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং আমাদের পারিবারিক দুর্নীতি, সামাজিক দুর্নীতি এবং রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান নিতে আমরা ব্যর্থ হই, তাহলে সেটি আবার ফ্যাসিবাদের পুনর্বাসনের জন্য আবার পরিবেশ তৈরি করে দিবে। সান্ধ্যবাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরব কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সান্ধ্যবাজার। অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের বিজয়কে নস্যাৎ করার জন্য একটি চক্র কাজ করছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় দুদিনের কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সমন্বয় সভা শেষে কথা জানান দলটির মহাসচিব। আমরা সংস্কারের কথা সবাই বলেছি, সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে গণতন্ত্রের জন্যে, যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। 14 তারিখে আমাদের 3:30 বিকাল 3:30 শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। খিলগাঁও থানায় মামলায় নতুন করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জামিন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানায় 2টি ও খিলগাঁও থানায় 2টি করে 4টি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। তার জামিন আবেদনও নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হলে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এরপর ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ও সাইফুর রহমানের আদালত আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শরতে রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গু রোগীর চাপ। এ মাসের প্রথম 11 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর হার উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, এ মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা আগে থেকে ছিল। সে অনুযায়ী ব্যবস্থা নিলে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো। এদিকে এখনও রাজধানীর পাড়া মহল্লায় এডিসের লার্ভা নিধনে সিটি কর্পোরেশনের তৎপরতা অনেক কম। বিস্তারিত জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে। তাহা বনশ্রীর বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে 2 দিন হলো। হাতে লাগানো স্লাইন সঞ্চালনের ক্যানুলা। তার মতো মেঝেতেও রয়েছে অসংখ্য রোগী। পাশাপাশি স্বজনের এই ছোটাছুটি বলে দেয় আক্রান্তের সংখ্যা নেহায়েত কম নয়। জ্বর 7 দিন 8 দিন হয়েছে, জ্বর সারে না। তারপরে আমি আমার মেয়ের সাথে করে হসপিটালে আসছি, পরে রক্ত টেস্ট করছি, পরে ডেঙ্গু ধরা পড়ছে। হাসপাতালে চিত্র বলছে, বর্ষা মৌসুম শেষে এসে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়ার হার বেশ উদ্বেগজনক। রোগীরা বলছেন, গত 15 থেকে 20 দিন সিটি কর্পোরেশনের কর্মীদের এডিসের লার্ভা নিধনে তেমন তৎপরতা দেখা যায়নি পাড়া মহল্লাগুলোতে। ফুটবল খেলতে গিয়েছিল, ফুটবল খেলার পরে সন্ধ্যার পরে থেকে ওর জ্বর। এরপরে আমার বাসায় 6 দিন ট্রিটমেন্ট দিয়েছি, হয় নাই, সুস্থ হয় নাই। এরপরে আমি এখানে চিকিৎসা নিচ্ছি আর কি। আগে যাই পরিষ্কার পরিচ্ছন্ন ময়লা মানুষের মানে আমাদের পৌরসভার আন্ডারে যেগুলো ছিল ওগুলো হয়তো, এখন তো পৌরসভা এই নির্বাচনের পর থেকে আগুন ভাঙচুর হইয়া
অনেক কাজে ব্যাহত হয়েছে। ডেঙ্গু রোগী আসলে হঠাৎ করে অনেক বেড়ে গেছে, তো সেই সাথে যারা আমাদের কাছে আসতেছে বেশিরভাগই আমরা বলি যে রেড ফ্ল্যাগ সিমটমস, মানে হচ্ছে যাদের একটা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে আমরা শুধু ভর্তি করি। মুগদা হাসপাতালের পরিচালক জানালেন, এরই মধ্যে সেরোটাইপ 2-3 আর শিশু রোগীর সংখ্যা বাড়ছে, যা বেশ উদ্বেগের। সামনের দিনে বৃষ্টিপাত বেড়ে গেলে রোগীর সংখ্যা আরও বাড়বে। বর্তমানে রোগী আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। গত বছরে এই সময়ে যে পরিমাণ রোগী ছিল, এখন পর্যন্ত সে পরিমাণ রোগী হয়তো বা হয় নাই, কিন্তু আস্তে আস্তে ট্রেন্ডটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এবং আপনারা লক্ষ্য করে থাকবেন, গত কয়েক বছরে বর্ষাকাল কিন্তু আস্তে আস্তে পিছিয়ে গেছে অনেকটা বলা যায়। যেমন বর্তমানে এখনো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বা সামনে আমরা প্রেডিকশন যেটা দেখতে পাচ্ছি আরও কিছুদিন বর্ষাকাল থাকবে, সুতরাং এই যতই দিন যাবে এই ডেঙ্গি রোগের প্রকোপটা আরও বাড়ার একটা বড় আশঙ্কা থেকে যাচ্ছে। পরিসংখ্যান বলছে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 102 জনের, যার মধ্যে সেপ্টেম্বরের প্রথম 10 দিনে মৃত্যু হয়েছে 19 জনের। বিভাগ হিসেবে আক্রান্তে ঢাকা এগিয়ে রয়েছে, দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগ। জাবেদ আব্দুল্লাহ, এখন ঢাকা। সান্ধ্যবাজারে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণের মধ্যেই। ফিরে এলাম বিরতির পর। আবারও স্বাগত সান্ধ্যবাজারে। সরাসরি সম্প্রচার করা না হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আর নিজেদের সিদ্ধান্তে অনড় রাজ্য সরকার। এর আগে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করতে নবান্নে যান জুনিয়র চিকিৎসকরা। শুরুতে আপত্তি জানালেও জুনিয়র ডাক্তার ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী 30 জন প্রতিনিধির সাথেই বৈঠক করতে সম্মত হয় রাজ্য সরকার। আলোচনায় বসার আগে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে জুনিয়র ডাক্তার ফোরাম জানায় আলোচনা হবে 5 দফা দাবি নিয়ে, কিন্তু সেই বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। এদিকে আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের সাথে বিক্ষোভে যুক্ত হয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় দিনে। এবারে খেলার খবর। ভারতের বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম। তার পরিবর্তে দলে ডাক পেয়েছে মিডল অর্ডার ব্যাটার জাকের আলী। ভারত শক্ত প্রতিপক্ষ হলেও সবাই ফর্মে থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে আশা করছেন নির্বাচক হান্নান সরকার। বিস্তারিত শরীফ রওশনের প্রতিবেদনে। পাকিস্তানের পর টাইগারদের এবার সাদা পোশাকে ভারত বধের পালা। রোহিত, বিরাট, রবিচন্দ্রন, অশ্বিনদের মতো বিশ্বমানের ক্রিকেটারদের বিপক্ষে সিরিজ খেলতে বিমানে ওঠার 3 দিন আগে দল ঘোষণা বাংলাদেশের। ঘোষিত 16 সদস্যের দলে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া প্রায় সব ক্রিকেটারের নাম আছে, শুধু শরীফুল ইসলামের নাম খুঁজে পাওয়া যায়নি। তার জায়গায় প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক। পেসারের পরিবর্তে এক ব্যাটার নেয়ার যুক্তি ব্যাখ্যা করেছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন, এনসিএল, বিসিএল, লঙ্গা ভার্সনে তার রেকর্ডগুলো যদি দেখেন, সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গা ভার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে। টেস্ট স্কোয়াডে আমাদের এখন কম্পিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি, এখন মতো ফিট আছে। সো সেই জায়গা থেকে শরীফুলের ইনক্লুশনে আমরা রিস্কে যাইনি। হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকভারি করে আসে, টি-20তে ইনশাল্লাহ খেলতে পারবে। সম্প্রতি পাকিস্তানে বাবর রিজওয়ানদের হারিয়ে টেস্টে জয়ের তকমা নিয়ে দেশে ফেরা টাইগারদের কঠিন পরীক্ষা হবে ভারতের মাটিতে। তবে দলের সবাই ফর্মে থাকায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে বলে আশা এই নির্বাচকের। ইন্ডিয়ান যারা আমরা স্কোয়াডটা যেতে দেখেছি, যথেষ্ট এক্সপিরিয়েন্স দল, মানে ওদের সব প্লেয়াররা রয়েছে যারা টেস্ট খেলে। তো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা কিন্তু ডিফারেন্ট থাকবে, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। আর ইন্ডিয়া ওয়ার্ল্ডের 1 নম্বর দল এখন, সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা তো ডিফারেন্ট হবেই। আর যেহেতু স্টাবলিশ দল নিয়ে খেলছে, চ্যালেঞ্জ থাকবে। বাট আমরাও কিন্তু এখন টেস্টে যথেষ্ট ব্যালেন্স একটা দল আমি বলছি, এবং এক্সপিরিয়েন্স দল। সেই জায়গা থেকে আমরা একটা ভালো পজিটিভ মোটিভেশন নিয়ে খেলতে যাচ্ছি। 2 ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পরই অবস্থান বাংলাদেশের। তবে পয়েন্টের থেকে সিরিজে বেশি মনোযোগ দেওয়ার কথা জানান হান্নান সরকার। র্যাঙ্কিংয়ের বিষয়টা অফ দ্য ফিল্ডে হয়তো অনেক আলোচনা হতে পারে, বাট আমাদের সিলেকশন প্যানেলের মধ্যে আসলে এই বিষয়টা নিয়ে একদমই আলোচনা হয়নি, এবং আমরা এটা নিয়ে আসলে ভাবতেও চাচ্ছি না, কারণ আমরা জানি যে প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ ইম্পর্টেন্ট।
2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 15 সেপ্টেম্বর 3 ভাগে ভারতের উদ্দেশ্যে রওনা হবে শান্ত বাহিনী। শরীফ রওশন, এখন, ঢাকা। এই ছিল শান্ত বাজারে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।